গল্পের বাক্স চ্যানেলে আমি রোমানা নূপুর সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনারা শুনবেন সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস আত্মীয় স্বজন। আজ শুনবেন উপন্যাসটির প্রথম পর্ব। বাড়িটাকে ঘিরে প্রচুর গাছগাছালি, যাদের অনেকগুলোই মনোরমার হাতে বড় হয়েছে। বাগান করার শখ ছিল তার খুব, ছিল বলতে খারাপ লাগছে, মানে শখটা থেকেই গেছে, মনে শখটা থেকেই গেছে, কিন্তু শরীর বাত সাধায় ছিল শব্দটা বলতেই হয়। বারান্দায় গেলে তো বটেই, দোতলার এই জালনা থেকেই আমার লিচু গাছটাকে দেখা যায়। বেশিরভাগই ফল ফলাদি, কিন্তু একটা ইউক্যালিপটাস গাছ আছে। সেবার সবাই মিলে নৈনিতাল যাওয়া হয়েছিল। ওখানে ইউক্যালিপটাসের বন দেখে খুব ইচ্ছে হয়েছিল মনোরমার নিজের বাগানে এই গাছ করবেন। সবাই বলেছিল অসম্ভব, শীতের দেশের গাছ গরমে বাঁচবে না। জেদ চেপে গিয়েছিল মনোরমার। সেই গাছ যখন বড় হলো, পাতাগুলো হাওয়ায় দুলতে লাগলো, তখন স্বামীকে বলেছিলেন, 20-25 বছরের মেয়ে যদি স্বামীর সংসারে এসে মানিয়ে নিতে পারে, তাহলে একটা গাছ কেন পারবে না? স্বামী বুদ্ধদেব হেসে বলেছিলেন, তুলনাটা কি ঠিক হলো? মেয়েরা তো মানিয়ে নিতেই জন্মায়। মনোরমা তর্ক করেননি। স্বামীর সঙ্গে তিনি কখনো এমন কথা বলেননি যাতে তিক্ততা হয়। তার কোনো কোনো কথা খারাপ লাগলেও নয়। দুটো মানুষ তো এক ছাঁচে গড়া হতে পারে না। স্বামীর সঙ্গে সব ব্যাপারে কার কবে মিল হয়েছে, কিন্তু সেসব ছোটোখাটো ব্যাপার। বুদ্ধদেব সারা জীবন তাকে যথেষ্ট ভালোবেসেছেন, ভালো ব্যবহার করেছেন, সাধ্যমতো তার ইচ্ছে পূরণের চেষ্টা করেছেন। এরকম কটা মেয়ের ভাগ্যে হয়? মনোরমা বলতে পারতেন, মেয়েরা মানিয়ে নেয় ঠিকই, মেনে নেয় না, কিন্তু কথাটা বলেননি। একটু সংযত হলে কত সংঘর্ষ যে এড়ানো যায়, তা আজকালকার ছেলেমেয়েরা বুঝতে চায় না, পারেও না। বুদ্ধদেব অবসর নিয়েছেন 23 বছর আগে। চাকরি জীবনে বয়সের কোনো কারচুপি না করায় অবসরের মুহূর্তে তাকে একটু অথর্ব বলে মনে হয়নি। অবসরের পর বছর 10 ব্যবসা করেছিলেন চুটিয়ে। তখনই এই বাড়ি বড় হয়েছে, ঘরের পর ঘর বাড়িয়েছেন। চাকরি জীবনে সস্তায় কেনা জমিতে মাত্র 3টি ঘর বানাতে পেরেছিলেন। ব্যবসায় না নামলে সেটা বাড়ানো সম্ভব হতো না। 68 বছরে প্রথম বুকে যন্ত্রণা, এবং তাকে নার্সিং হোমে ভর্তি হতে হয়েছিল। মাসখানেক বাদে সুস্থ হয়ে ওঠার পর ছেলেমেয়েরা জানিয়ে দিল তাকে আর কাজ করতে হবে না। বড় ছেলে বুদ্ধদেব বিয়ে থা করেনি, স্কুলে পড়ায়। ভাইয়েরা তাকে এই ব্যবসার দায়িত্ব নিতে বলেছিল, সেটা সম্ভব হয়নি। ধীরে ধীরে ব্যবসা বন্ধ করে দেওয়া হলো। ওই একটা ধাক্কার পর বুদ্ধদেবের চালচলন, জীবনযাত্রা একটু একটু করে বদলে যেতে লাগলো। তখন থেকে বইয়ের নেশা জোরদার হয়েছে। ঘর ভর্তি বই। আশেপাশে যত লাইব্রেরি ছিল তার মেম্বার হয়ে গেলেন। কাজের লোক তাকে বই এনে দেয়। স্বামীর ব্যবসা বন্ধের ব্যাপারে একটা কথাও বলেননি মনোরমা। ছেলেদের দাবি যখন বুদ্ধদেব মেনে নিলেন, তখন সেটাই ঠিক বলে ভেবেছেন। মনোরমার বয়স এখন 76, বুদ্ধদেবের চেয়ে মাত্র 6 বছরের ছোট। 19 বছর বয়সে 25 বছরের এক যুবকের সঙ্গে বিয়ে হয়েছিল। 56 বছর ওরা একসঙ্গে আছেন। বিয়ের 50 বছরে ছেলে মেয়ে নাতি নাতনি ঢাকঢোল পিটিয়ে উৎসব করেছিল। প্যান্ডেল বেঁধে লোক খাইয়েছিল, সানাই বাজিয়েছিল। তাদের ইচ্ছে অনিচ্ছেকে আমল দেয়নি।
যেমন খুশি তেমন আয়োজন করেছিল। বুদ্ধদেব বিরক্ত হয়ে তাকে জিজ্ঞাসা করেছিলেন, আমাদের বিয়ে নিয়ে ওদের এত আদিক্ষেতা পছন্দ হচ্ছে তোমার? তোমার অপছন্দ হচ্ছে? নিশ্চয়ই, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। ওরা মনে করছে না সেটা, কিছু করার নেই। সেই সময় ছেলেরা একটা কাণ্ড করেছিল, ওদের ছবিটা বাঁধিয়েছিল বড় করে, আর তার পাশাপাশি 50 বছর পরের ছবি তুলে বাঁধিয়ে রেখেছিল পাশাপাশি। সবাই বলেছিল, মা বাবা কি ছিলেন, কি হয়েছেন। ছবি দুটো এখনও দেওয়ালে টাঙানো আছে। তখন মনোরমা ছিল ছিপছিপে, ঢলঢলে মুখ। বুদ্ধদেব তুলনায় একটু ভারী, গম্ভীর হবার চেষ্টা ছিল ছবিটায়। এখন মনোরমার শরীর বেশ ভারী, মুখে চর্বি জমেছে বিস্তর, একেবারে গিন্নি মার্কা চেহারা হয়েছে তার। 50 বছর আগের ছবির সঙ্গে বিন্দুমাত্র মিল নেই। সেই সময় কি ঘুণাক্ষরেও ভাবতে পেরেছিলেন তার ভবিষ্যৎ এরকম হবে? কখন কি করে সময় শরীরটার অমন আমূল পরিবর্তন করে দিয়েছে তা নিজেও টের পাননি। ঠিক উল্টোটা হয়েছে বুদ্ধদেবের ক্ষেত্রে। রোগা, ভারী চশমা, সামান্য টাক, পাকা চুল, গাল বসা যে বৃদ্ধটি ছবিতে রয়েছে তার সঙ্গে বিন্দুমাত্র মিল নেই 25 বছর আগের যুবকের। বুদ্ধদেবও নিশ্চয়ই কল্পনা করেননি তার চেহারার এই পরিবর্তনের কথা। বিয়ের সুবর্ণ জয়ন্তীতে নিচে নামতে পারেননি মনোরমা। 60 পার হতে না হতেই বাতে ধরেছে তাকে। সেটা বাড়তে বাড়তে এমন হয়েছে, অমাবস্যা, পূর্ণিমা, একাদশী তো বটেই, হঠাৎ হঠাৎ এমন ব্যথা চাগার দেয় যে পা ফেলতে পারেন না। বিস্তর চিকিৎসা করিয়েছেন বুদ্ধদেব। বুদ্ধদেব এখনও ডাক্তারের কাছে যায়, ওষুধ নিয়ে আসে, কিন্তু কোনো উপকার হয়নি। সিঁড়ি ভাঙতে পারে না একদম। কোমর অসাড় হয়ে যায়, পায়ে অসম্ভব যন্ত্রণা। যখন যন্ত্রণা কম থাকে তখন এ ঘর ও ঘর করেন, বারান্দায় দাঁড়ান। সেটা যখন তীব্র হয় তখন বাথরুমে যেতেও প্রাণ বেরিয়ে যায়। বুদ্ধদেব বেড প্যানের ব্যবস্থা করেছিলেন, কিন্তু কিছুতেই রাজি হননি মনোরমা। যতক্ষণ পারবেন নিজেই বাথরুমে যাবেন। মাঝে মাঝে রাত বিরেতে বুদ্ধদেব তাকে ধরে নিয়ে যান বাথরুমের দরজা পর্যন্ত। ওর পক্ষে ভারী শরীর বয়ে নিয়ে যাওয়া কষ্টকর। লজ্জা লাগে মনোরমার। তখন দরজা বন্ধ করতে বুদ্ধদেব নিষেধ করলেও মান্য করতে পারেন না তিনি। যন্ত্রণা বাড়লে মনোরমার খুব কান্না পায়। এইভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না বলে মনে হয়, কিন্তু মরে গেলেই বা কোথায় যাবেন? তাছাড়া মরে যাব বললে তো মরে যাওয়া যায় না। আবার যন্ত্রণা কমে এলে বারান্দায় দাঁড়াতে যে খুব ভালো লাগে। সেজ ছেলে বাসুদেব এবং ছোট ছেলে সুদেব দুবেলা যখন দেখা করে যায় তখন মন্দ লাগে না। শুদ্ধদেব তো এইখানেই থাকে, 4 তলা বাড়ির উপরতলায় সুদেব, 3 তলায় বাসুদেব ছেলে মেয়ে নিয়ে থাকে। যে যার রান্না আলাদা করে। তিনিই ব্যবস্থাটা করে দিয়েছেন, এতে ভাইয়ে ভাইয়ে সদ্ভাব থাকবে। শুধু শুদ্ধদেব বাবা মার সঙ্গে থাকে, খায়। ওকে নিয়ে তাদের যা কিছু চিন্তা ছিল এতদিন, সেটা থাকবে শেষ দিন পর্যন্ত। প্রায় বুড়ো হয়ে যাওয়ার বয়সে পৌঁছে গিয়েছে শুদ্ধদেব। বিয়ে করেনি। যখন বয়স কম ছিল তখন অনেক চেষ্টা করেছেন মনোরমা। স্কুলের চাকরিতে মাইনে কম বলে এড়িয়ে যেত। ক্রমশ তার আবিষ্কার করলেন মেয়েদের সম্পর্কে একটা অদ্ভুত আতঙ্ক আছে শুদ্ধদেবের। বোনেরা যখন বড় হলো তখন তাদের সঙ্গেও ভালো করে কথা বলতো না, মুখ নিচু করে থাকত। বাইরের মেয়েদের তো এড়িয়ে যেত। প্রথমে ভেবেছিলেন হয়তো কাউকে ভালোবাসে, কিংবা কোনো মেয়ে ওকে দুঃখ দিয়েছে বলে আর সংসারী হতে চায় না, কিন্তু তার কোনো হদিশ পাননি।
এই করতে করতে যখন বয়স বাড়ল তখন তো ও একেবারেই বেঁকে বসল। বুদ্ধদেব একসময় ভেবেছিলেন ছেলেকে নিয়ে মনস্তাত্ত্বিকের কাছে যাবেন। লোকটার ও এক স্বভাব, অনেক কিছু ভাবেন কিন্তু শেষ পর্যন্ত করে ওঠেন না। শুদ্ধদেবের এই ব্যাপারটা নিয়ে বৌমারা মেয়েরা এখনো হাসাহাসি করে। বৌমারা এখন আর পরের বাড়ির মেয়ে নয়, তাদের ছেলেপুলে হয়ে গেছে অনেক কাল। সেসব ছেলেমেয়ের বিয়ের সময়ও হয়ে এলো, কিন্তু তাদের দেখলেই এড়িয়ে যায় শুদ্ধদেব। এই এড়িয়ে যাওয়া যে ভাসুর ভাদ্যর বউয়ের সম্পর্কের কারণে নয় তা সবাই বোঝে। ছোট বোন সুরঙ্গমা একটু ঠোঁট কাটা। সে বলেছিল একদিন, কি ব্যাপার বলো তো দাদা, মেয়েদের তুমি ভয় পাও কেন? শুদ্ধদেব বিব্রত গলায় বলেছিল, ভয় ভয় কেন করব, কি যে বলিস। এমনিতে শুদ্ধদেবের মনটা ভালো, যা মাইনে পায় তার সামান্য নিজের কাছে রেখে বাকিটা বাপের হাতে তুলে দেয়। ভবিষ্যতের জন্য সঞ্চয় করে বলে মনে হয় না। তবে স্কুলের ছাত্রদের পড়ানো ছাড়া ওর আর কিছু করার ক্ষমতা নেই। আজ অবধি ভালো জামা প্যান্ট পরল না, ওই পাজামা আর খদ্দরের পাঞ্জাবি, কাঁধে কাপড়ের ঝোলা ব্যাগ। নস্যি ছাড়া কোনো নেশা নেই ওর। সকালে ঘুম থেকে উঠে নিজেই চা বানায়, বাবা মাকে দেয়। ততক্ষণে রান্নার লোক এসে গেলে বাজারে যায়। বাজার থেকে ফিরে বাপের কাছে গিয়ে বসে খবরের কাগজ নিয়ে, টুকটাক কথা বলে, ওষুধ বিশুধের খোঁজ নেয়। তারপর স্নান খাওয়া সেরে স্কুলে চলে যায়। ফেরে বিকেল বিকেল, এসেই এই ঘরে ঢু মারে। প্রয়োজনে জিনিস কিনে আনলে সামনে রাখে। তারপর চা জলখাবার খেয়ে বই নিয়ে বসে যায় নিজের ঘরে। এ ঘরে তারা সুস্থ থাকলে যখন টিভি চালান তখনও সে দেখার আগ্রহ বোধ করে না। বাজার থেকে ফিরে বাপের কাছে গিয়ে বসে খবরের কাগজ নিয়ে, টুকটাক কথা বলে, ওষুধ বিশুধের খোঁজ নেয়। তারপর স্নান খাওয়া সেরে স্কুলে চলে যায়। ফেরে বিকেল বিকেল, এসেই এই ঘরে ঢু মারে। প্রয়োজনে জিনিস কিনে আনলে সামনে রাখে। তারপর চা জলখাবার খেয়ে বই নিয়ে বসে যায় নিজের ঘরে। এ ঘরে তারা সুস্থ থাকলে যখন টিভি চালান তখনও সে দেখার আগ্রহ বোধ করে না। সেটা অবশ্য পছন্দ করেন ওর বাবা। টিভিতে হিন্দি সিনেমার যেসব নাচ দেখানো হয় সেটা ছেলের সঙ্গে বসে দেখার অস্বস্তি থেকে বেঁচে যান তিনি। শুদ্ধদেব পারে সেবা করতে। বাবার যখন বুকের অসুখ হলো তখন দিন রাত জেগেছে নার্সিংহোমে। বাড়িতে নিয়ে আসার পরে স্কুলে ছুটি নিয়ে পাশে বসে থেকেছে। মনোরমা ডাক্তার বদ্যি সেই করে। একটা পুরুষ মানুষ এইভাবে সেবা করতে পারে তা নিজের ছেলের কাজ না দেখলে মনোরমা বিশ্বাসই করতেন না। কিন্তু এত ভালো সত্ত্বেও আজকাল মনোরমার খারাপ লাগে। শুদ্ধদেব যদি একটু অন্যরকম হতো, না ছোট ছেলের মতো উদ্ধত নয়, একটু বারমুখ হতো, তাহলে তিনি অনেক বেশি স্বস্তি পেতেন। ও জানেই না বুদ্ধদেব ওর দেওয়া টাকাগুলো দিয়ে বিভিন্ন সার্টিফিকেট কিনে রাখছেন ভবিষ্যতের কথা ভেবে। মেজ ছেলে বাসুদেব অনেক গোছানো মানুষ, ব্যাংকে চাকরি করে, অফিসার হিসেবে মাইনে ভালোই পায়। পড়াশোনাতে ভালো, কিন্তু সে বড় ছেলে যখন বিয়ে করল না তখন ওকে সংসারী করেছিলেন তারা। অনেক দেখে শুনে বউ এনেছিলেন ঘরে। সর্বাণী ভালো মেয়ে, একসময় দেখতে সুন্দর ছিল, এখন ভারী হয়ে গেছে শরীর। ওর মেয়ে রত্নাপ্রিয়া এবার এমএসসিতে ভর্তি হয়েছে, ভারী সুন্দর দেখতে। সর্বাণীর ইচ্ছে এবার মেয়ের বিয়ে দেবে, স্বামীকে রাজি করাতে পারেননি এখনো। বাসুদেব চায় মেয়ে পড়াশোনা করুক, নিজের পায়ে দাঁড়াক।
সর্বাণী তাকে এসে বলেছিল ছেলেকে বলতে, কিন্তু তিনি কি করে বলবেন? তার নিজেরও তো মনে হয়েছে পড়াশোনা শেষ করে আগে রত্নাপ্রিয়া চাকরি করুক, নিজের পায়ে দাঁড়াক, তারপর ওসব হবে। এখন শুধু স্বামীর রোজগারের উপর নির্ভর করে সংসার করা বুদ্ধিমানের কাজ নয়, এটা বুঝতে পারছে না সর্বাণী। তার ভয় মেয়ে যদি কোনো মতলববাজ ছেলের প্রেমে পড়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। বুদ্ধদেবকেও গলাতে পেরেছে। বুদ্ধদেব মেজো ছেলে বাসুদেবকে ডেকে একদিন বলেছিলেন, আমি তো কোথাও বেরোতে পারি না, খবরের কাগজের এই বিজ্ঞাপনগুলো দাগিয়ে রেখেছি, তুমি এখানে চিঠিপত্র পাঠাও, যোগাযোগ হতেও তো সময় লাগে। কি ব্যাপারে? কাগজটা তুলে নিয়েছিল বাসুদেব, চোখ বুলিয়ে জিজ্ঞেস করেছিল, আপনি কি চাইছেন রত্নাপ্রিয়া পড়াশোনা ছেড়ে দিয়ে বিয়ে করুক? পড়াশোনা কেন ছাড়বে, বিয়ের পরও তো পড়তে পারে। আমি মনে করি সেটা অন্যায় হবে, বিবাহিত জীবনটাও নষ্ট হবে, পড়াশোনাও হবে না। তার মানে তুমি মেয়ের বিয়ে দিতে চাইছো না? বুদ্ধদেব জিজ্ঞাসা করলেন। মনোরমা খাটের একপাশে বসেছিলেন। বাসুদেব তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করেছিল, মা, তোমার কি ইচ্ছে বলো, নাতনির বিয়ে দিতে চাইছো? মনোরমা মাথা নেড়েছিলেন। আমাকে কেন জিজ্ঞেস করছো? তোমার বাবা চাইছেন। আশ্চর্য, বাবার মত বাবা বলেছেন, তোমার মত জানতে চাইছি। মনোরমা আর ইতস্তত করেননি। দেখো বাবা, আজকাল তো আগের কাল নয় যে স্বামী স্ত্রীর ঝগড়া হলে শ্বশুর শাশুড়ি সামলাবে। তোমরা ছেলে মেয়েদের বড় করেছ সব কিছু স্বাধীনভাবে ভাবার শিক্ষা দিয়ে। ওদের নিজস্ব চিন্তাধারা তৈরি হয়েছে। স্বামীর সঙ্গে সব ব্যাপারে মিল হবে এমন কথা নেই। ঝামেলা যদি এমন জায়গায় পৌঁছে যায় যখন মেয়ে ভাববে আর স্বামীর সঙ্গে থাকতে পারছে না, তখন কি হবে? ও যদি নিজের পায়ে দাঁড়িয়ে থাকে তাহলে কোনো সমস্যা হবে না, সেটাই আগে করা দরকার। শুদ্ধদেব বলেছিলেন, বাহ, তুমি আগে ভাগে ভাবছো ওদের ঝগড়াঝাটি হবে? খারাপ আগেই ভেবে নেওয়া উচিত। বাসুদেব বলেছিল, মা ঠিক বলছেন বাবা। বুদ্ধদেব জবাব দেননি। কিন্তু ওই ঘটনার পর সর্বাণী কদিন গম্ভীর হয়েছিল। তার সঙ্গে যতটুকু কথা না বললে নয় ততটুকু বলেছে। কলেজ থেকে ফিরে রত্নাপ্রিয়া এসেছিল এ ঘরে, ঢুকে বলেছিল, আচ্ছা দাদু, তুমি এভাবে রণে ভঙ্গ দিলে? আমি ভেবেছিলাম সংসারের কর্তা হিসেবে তোমার হুকুমই টিকবে, আর আমি খুব শিগগির একটা বালকের মুন্ডু চিবনের সুযোগ পাব। বুদ্ধদেব হাসলেন। তোমার তাহলে বিবাহ বাসনা হয়েছে? খুব। মুখে দুষ্টুমি ফুটে উঠেছিল রত্নাপ্রিয়ার। তোমার ঠাকুমাকে বলো, তিনি তোমার ভবিষ্যতের কথা ভেবেই নাকচ করেছেন। রত্নাপ্রিয়া চলে এলো মনোরমার কাছে। তোমার কি চাই বলো? মানে? মনোরমা বুঝতে পারলেন না। আমি তোমাকে কিছু দিতে চাই, তবে এখন 100 টাকার বেশি বাজেট নেই। বছর কয়েক দেরি করলে ওটা তোমার ইচ্ছে অনুযায়ী। বলো কি চাই? আমার কিছু চাই না, তা হঠাৎ এমন সদয় হবার কারণ কি? গলা জড়িয়ে ধরেছিল রত্নাপ্রিয়া। তুমি খুব ভালো। সে কি রে হঠাৎ? তুমি যদি বাবাকে সমর্থন না করতে তাহলে দাদুর ভোট পেয়ে মা জিতে যেত আর আমার সর্বনাশ হতো। সবাই একমত হয়ে গেলে আমার কথা আর কে শুনতো? তাহলে এই যে দাদুকে বললি, তুমি যে কবে বুদ্ধিমতী হবে। আমার আর বুদ্ধিমতী হয়ে কাজ নেই। তবে শোনো, এখন আহ্লাদে আটখানা হয়ে কোনো সমবয়সী বন্ধুকে মন দিয়ে বসো না, তাহলে আমি মুখ দেখাতে পারবো না। আগে পড়া শেষ করে চাকরি বাকরি করো, তারপর ওসব হবে। মনোরমা বলেছিলেন। রত্নাপ্রিয়া হেসে উঠেছিল শব্দ করে। পাগল।
আমার সমবয়সী ছেলেদের মস্তিষ্ক এখনও নাবালকের। ওদের সঙ্গে আড্ডা মারা যায়, কিন্তু ওদের স্বামী হিসেবে ভাবাই যায় না। তাছাড়া কারোর তো রোজগার নেই। যারা 2-1 বছরের মধ্যে রোজগার করতে শুরু করবে, তাদের ভালো করে দাঁড়াতে আরও বছর আটেক লেগে যাবে। সাধ করে কেউ দুঃখ কেনে? এইটাই হয়েছে মুশকিল। আজকালকার ছেলে মেয়েদের ঠিক বুঝতে পারে না মনোরমা। সর্বাণীর মুখে শুনেছেন ছেলে বন্ধুদের সঙ্গে রত্নাপ্রিয়া তুইতোকারি করে। তাদের কেউ কেউ বয়সে অনেক বড়। সর্বাণীর ভয় আগেকার দিনে যেমন আপনি থেকে তুমিতে নামতো, এখন তুই থেকে তুমিতে না ওঠে এদের সম্পর্ক। ছোট ছেলে সুদেব 24 ঘন্টায় একবারই মা বাবার সঙ্গে দেখা করতে আসে, এবং সেটা অফিসে যাওয়ার সময়। দরজায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, কেমন আছো তোমরা? মনোরমা ঘাড় নেড়ে ভালো বলেন। সুদেব কয়েক সেকেন্ড দাঁড়ায়। কিছু দরকার আছে? মনোরমায় জবাব দেন, না রে, সবই তো আছে। সুদেব মাথা নেড়ে বেরিয়ে যায়। বুদ্ধদেব সাধারণত কথা বলেন না। ছেলের একটা অভ্যেস তার খুব অপছন্দের। সুদেব মদ্যপান করে। আগে ক্লাবে মদ খেয়ে বাড়ি ফিরত। স্বপ্নার সঙ্গে প্রচণ্ড ঝামেলা হয়, এখন বাড়িতে বসেই খায়। ছেলে মদ খায় এমন খবর বুদ্ধদেবের পক্ষে হজম করতে বেশ কষ্ট হয়েছে। ঠিক কবে থেকে সুদেব মদ্যপান করছে তা তিনি জানতেন না। মনোরমাও খবর পাননি। যখন জেনেছেন তখন সুদেব ভালো মতো অভ্যস্ত। স্বামী মদ খেয়ে এলে আর যার কাছে পারুক স্ত্রীর নাক এড়িয়ে থাকতে পারবে না। স্বপ্না নিশ্চয়ই প্রথম থেকেই জানত, অথচ সে প্রতিবাদ করেছিল কিনা তা তারা জানেন না। অনেক অনেক পরে যখন সুদেব বাড়াবাড়ি শুরু করেছিল, তখন সে প্রতিবাদ করতে লাগল। বুদ্ধদেব অবশ্য এতটা বাড়াবাড়ি আশা করেননি। তার বক্তব্য, স্বপ্না যদি প্রথম থেকে আপত্তি করত অথবা তাদের জানিয়ে দিত, তাহলে ব্যাপারটা অন্যরকম হতো। মনোরমা ওকে বোঝাতে চেয়েছেন, কোনো স্ত্রীর পক্ষেই এমন ব্যক্তিগত ব্যাপার নিয়ে শ্বশুর শাশুড়ির সঙ্গে আলোচনা করা স্বাভাবিক নয়। তাছাড়া স্বপ্নার পক্ষে তো নয়ই। সুদেব মদ খায়, কিন্তু মাতলামি করে না। তার সাজ পোশাক খুবই শৌখিন। একদম সাহেব সুবর মতো জীবনযাপন করতে পছন্দ করে। তার রোজগার ভাইদের থেকে অনেক বেশি। বছরে অন্তত একবার চাকরি সূত্রে বিদেশে যায়। অথচ ও বাসুদেবের চেয়ে ছাত্র হিসেবে ভালো ছিল না। কার কপালে কি আছে তা ছেলেবেলায় অনুমান করা অসম্ভব। সুদেব ইচ্ছে করলে অফিসের দামি ফ্ল্যাটে থাকতে পারত, নিজেও ফ্ল্যাট কিনে চলে যেতে পারত, কিন্তু যায়নি। এ না যাওয়াটা কী কারণে তা সবাই জানেন, আর জানে বলেই ওর ওই মদ্যপানের ব্যাপারটা এখন উপেক্ষা করতে চায়। সুদেব বিয়ে করেছে পছন্দ করে। এ ব্যাপারে বুদ্ধদেব কোনো বাধা না দিলেও মনোরমার কাছে সংশয় প্রকাশ করেছিলেন। তার আপত্তি ছিল, প্রেম করে বিয়ে করছে, আমার কিছু বলার নেই, কিন্তু স্বজাতির মধ্যে হলে ভালো হতো। মনোরমা এসব কথা শুনলে বিরক্ত হন। বলেছিলেন, প্রেম করার সময় ঠিকুজিকুষ্টি মিলিয়ে কেউ করে তা জানতাম না। এমন সব কথা বলো যার কোনো মাথা মুন্ডু নেই। কিন্তু অনুষ্ঠানের কোনো ত্রুটি রাখেননি বুদ্ধদেব। স্বপ্নাকে সর্বাণীর মতো সম্মান দিয়ে এ বাড়িতে আনা হয়েছিল। একমাত্র তিনি বুদ্ধদেবের মানসিক অবস্থা তখন বুঝতে পেরেছিলেন। এসব তো অনেক দিন আগের কথা। মনোরমা এতদিনে বুঝে গিয়েছেন যে কোনো অস্বস্তি এবং উদ্বেগ খুব অল্প দিনের আয়ু নিয়ে আসে। ওই মুহূর্তে যা বিশাল বলে মনে হয়, পরে তার কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। 99% ব্যাপারে এমনই হয়। স্বপ্না এখন এ বাড়ির বউ। প্রেম করে বিয়ে করেছে বলে ওর প্রথম থেকে চেষ্টা ছিল শ্বশুর শাশুড়ি জায়ের সঙ্গে সম্পর্ক ভালো করা। হয়তো সেই কারণে সে সুদেবের মদ খাওয়া নিয়ে নালিশ করতে চায়নি। হয়তো সেই কারণে অন্য কোথাও
আধুনিক কোনো ফ্ল্যাটে উঠে যেতে চায়নি। তবে ওদের একমাত্র ছেলে দেবপমকে খুব আগলে রাখে স্বপ্না। স্কুল আর গৃহশিক্ষকের সঙ্গে দেবপম এতটা সময় কাটান যে তার বাইরে কোনো জীবনই নেই। মনোরমা একবার বলেছিলেন, এই বয়সে সারা দিনরাত পড়ছে ছেলেটা, ওকে একটু খেলাধুলা করাও। স্বপ্না বলেছিল, ওদের স্কুলে গেমস পিরিয়ড আছে মা, তাছাড়া সাঁতারের সময় আমি স্কুল থেকে সুইমিং ক্লাবে নিয়ে যাই ওকে। অনেক কিছু তো এখন ভালো লাগে না, কিন্তু মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। আজকালকার বাবা মা যেভাবে ছেলে মেয়েদের মানুষ করে তা তারা মনে করে বলেই করে। এক্ষেত্রে তার খারাপ লাগলে অবস্থাটা পাল্টাবে না। এই যেমন বিজয়া দশমীর সময় 3 ছেলে এসে তাদের প্রণাম করে যায়, ছেলের বউরাও আসে, তাদের তিনি প্রণাম করতে দেন না, কিন্তু 2 নাতি নাতনি আসে না। না, প্রণাম করতে হবে তার কোনো মানে নেই, এমনি এলেও তো পারে। সেই বোধ ওদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়নি, ওদেরও ইচ্ছে হয় না। তবে বৌমাদের বিরুদ্ধে মনোরমার কোনো নালিশ নেই। ওরা একসময় পরের বাড়ির মেয়ে ছিল, বেশি বয়সে বিয়ে হয়ে যাওয়ার পর এ বাড়িতে এসেছে। আসার পর কখনোই ওরা তাকে বা বুদ্ধদেবকে অসম্মান করেনি। অভিমান চলে যাওয়ার পর সর্বাণী আবার আগের মতো সহজ ব্যবহার করছে। এটাই বা কম কি? কোনো নতুন বা ভালো রান্না রাঁধলেই ওরা নিজেই নিয়ে আসে। তাদের জন্মদিনও বৌমারা মনে রেখেছে, এর বেশি কি চাই? তুলনায় নিজের মেয়েদের নিয়ে তিনি বিব্রত। বড় মেয়ে সুরমার বয়স 50 পেরিয়েছে, ওর মেয়েরও বিয়ে হয়েছে, একটা বাচ্চাও হয়েছে তার। একেবারে গিন্নিবান্নি চেহারা হয়ে গেছে সুরমার। ওর স্বামী দেবব্রত এবার ইনকাম ট্যাক্স থেকে অবসর নেবে, ক্লার্ক থেকে অফিসার হয়েছে সে। মনোরমা শুনেছেন দেবব্রত অনেক কাঁচা পয়সার মালিক, কিন্তু সে সবসময় এমন বিনীত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে যে সেটা বোঝা যায় না। আগে ভাড়া বাড়িতে থাকতো, এখন গড়িয়াতে নিজের বাড়ি করেছে। এখানে আসার সময় সুরমা একদমই পায় না, তবে ভাইফোঁটার দিন আসে। সকালে এসে সারা দিন থেকে বিকেলে চলে যায়। ও বলে, ভাগ্যিস তোমার কোনো নাতি নেই মা, তাহলে এদিনও আসতে পারতাম না। মেয়ে নিশ্চয়ই তার ভাইকে ফোঁটা দিতে আজ আমার ওখানে আসতো। মনোরমা হাসতেন, কেন, তোর ছেলে থাকলে সে না হয় দিদির বাড়িতে গিয়ে ফোঁটা দিত, তুই এখানে চলে আসতিস। সুরমা ঠোঁট বেঁকিয়েছিল। পুজোর আগে জামাই দেবব্রত একবার আসে, তার এবং বুদ্ধদেবের জন্য শাড়ি এবং ধুতি দিয়ে যায়। অনেক নিষেধ করেছেন তিনি, কিন্তু ওরা শোনে না। দেবব্রত বলে, আমাকে বলে কোনো লাভ নেই, আপনার মেয়েকে বলুন। ভাইফোঁটার সময় মেয়ে এলে মনোরমা বলেছিল, সুরমা ঝাঁঝিয়ে বলেছিল, এ কি বলছো মা, তোমরা যতদিন বেঁচে আছো ততদিন দেব, না নিলে কাউকে দিয়ে দিও। মনোরমা জানেন এ বাড়ির প্রতি ওদের কোনো টান নেই, অথচ সুরমা বিয়ের আগে খুব বোকাশোকা ছিল, বাইরের লোকের সামনে কিছুতেই মুখ খুলত না। দেবব্রতর বাবা যখন দেখতে এলেন ওকে, তখন ঘেমে নিয়ে একসা। সেই মেয়ে কীরকম বদলে গেল। তবু ভালো লাগে মনোরমার, মেয়ে সুখী হয়েছে, নিজের সংসারে কর্তৃত্ব করছে। সন্তানকে ভালোভাবে বেঁচে থাকতে দেখলে কোন মায়ের না আনন্দ হয়। তিনি তো বুদ্ধদেবের মতো নিরাসক্ত নন, ওর মুখ দেখে কোনো তাপ উত্তাপ বোঝা যায় না। সুরমাকে নিয়ে কোনো ভাবনা নেই, যা কিছু ভাবনা সুরঙ্গমাকে নিয়ে। এবারে ছোট মেয়ে বলে যত আদর সেই পেয়েছে। খুব ছটফটে এবং ঠোঁটকাটা ছিল ছেলেবেলা থেকেই। যার যা ত্রুটি দেখত তা মুখের উপর বলে দিত। দাদাদের পেছনে লাগতো খুব, কিন্তু দাদারা ওকে ভালোবাসত। প্রশ্রয় পেত বুদ্ধদেবের কাছ থেকে। ছোট মেয়ে সম্পর্কে উনি চিরকালই দুর্বল।
মনোরমার কাছে সবাই সমান। অন্যায় বাড়াবাড়ি রকমের মনে হলে মেয়েকে মেরেছেন এক সময়। সুরঙ্গমার বিয়ে হয়েছে 15 বছর। আগের আমলে অদ্দিন বিয়ে হয়ে গেলে মেয়েদের অনেক বোধ ভোঁতা হয়ে যেত। সুরঙ্গমার হয়নি। 40 পেরিয়ে গিয়েও ওর মনে হয় বয়স বাড়েনি। যুবতী মেয়ের ধরন বজায় রাখার চেষ্টা করে যায় এখনও। সাজ পোশাক তো বটেই, কথাবার্তাতেও সেটা স্পষ্ট। ওর স্বামী গোবিন্দলালের কোনো ব্যক্তিত্ব নেই। বয়সের তুলনায় অনেক বেশি বয়স্ক দেখায় ওকে, আর সেটাই আপত্তি সুরঙ্গমার। গোবিন্দলালের এক্সপোর্টের ব্যবসা ছিল, মোটামুটি ভালোই চলেছে এতদিন। সুরঙ্গমা বায়না ধরত বিদেশ যাওয়ার, খরচ বেশি বলে গোবিন্দলাল নিয়ে যেতে চায়নি। 2 বছর আগে আর ঠেকাতে পারেনি গোবিন্দলাল। সুরঙ্গমাকে নিয়ে গিয়েছিল ইউরোপের বিভিন্ন দেশে, যেখানে সে জিনিসপত্র পাঠায়। ফিরে এসেছিল সুরঙ্গমা প্রচুর পারফিউম কিনে। বিদেশি সেন্ট এবং ক্রিম বিলিয়েছিল আত্মীয় স্বজনের মধ্যে। গর্বে টকবক করেছিল। বুদ্ধদেব বলেই ফেলেছিলেন, আমাদের বংশে তুই প্রথম মেয়েদের মধ্যে বিদেশে গেলি মা। স্ত্রীকে বিদেশে নিয়ে যাওয়ার পরের বছরই বিপর্যয়ে পড়ল গোবিন্দলাল। ওর পাঠানো মাল বাতিল করেছিল বিদেশি কোম্পানিগুলো। নিচু মানের মাল বলে সেগুলো ফেরত এলো, যা এখানে বিক্রি করা প্রায় অসম্ভব। একবার বদনাম হয়ে গেলে আবার সুনাম ফিরে পাওয়া বেশ মুশকিল। গোবিন্দলালের মাথা প্রায় খারাপ হবার জোগাড়। কথায় কথায় সুরঙ্গমার সঙ্গে তার বিরোধ লাগে। আগে স্ত্রীর বায়না মুখ বুজে সহ্য করত, এখন চোখ রাঙায়। ফলে এ বাড়িতে কুরুক্ষেত্র লেগে যায় মাঝে মাঝে। গোবিন্দলাল যে অর্থাভাবে আছে তা সবাই বুঝলেও সুরঙ্গমা সেটা বুঝতে চায় না। সে অশান্তির আগুন নিয়ে সুরঙ্গমা এ বাড়িতে আসে, কান্নাকাটি করে। ইদানিং সে ঠেস দিয়ে কথা বলতে শুরু করেছে। মনোরমা তাকে অনেক বুঝিয়েছেন, পুরুষ মানুষকে বিপদের দিনে কোণঠাসা করতে নেই। শান্তির জন্য তার পাশে বন্ধুর মতো দাঁড়ানো উচিত। সুখের সময় ভোগ করবি, বিদেশে বেড়াতে যাবি, আর দুঃখের সময় সমালোচনা করবি, এ হতে পারে না। কিন্তু কে তাকে বোঝাবে? উল্টে সুরঙ্গমাই তাকে বোঝায়। তুমি জানো না, হাড় বজ্জাত লোক। যেহেতু আমাকে নিয়ে যেতে বাধ্য হয়েছিল, তাই জব্দ করতে ইচ্ছে করে এবার খারাপ মাল বিদেশে পাঠিয়েছে। ব্যবসা ডুবিয়ে আমাকে না খাইয়ে মারতে চাই ও। কেন এটা করছে? জ্বালা, জ্বালায়। নিজের চেহারা চিমসে বুড়োদের মতো তো আমাকে দেখে মনে প্রাণে জ্বলে মরে। ভাবে এমন চেহারা আমি রেখেছি অন্য পুরুষের সঙ্গে প্রেম করব বলে। অনেক ধমক দিয়েছেন মনোরমা। এসব কথা যেন আর কাউকে না বলে বুঝিয়েছেন। এই ছোট মেয়ের সংসারের অশান্তি তার এখন একমাত্র যন্ত্রণা। তাছাড়া আর সব তো ঠিক আছে। এত বছর স্বামীর পাশাপাশি বাস করে ছেলে মেয়েদের সবল দেখছেন। এর চেয়ে বেশি একজন মহিলার চাওয়ার আর কি থাকতে পারে, যে 2 চৌকাঠের এপাশেই থাকতে চেয়েছে চিরকাল। বুদ্ধদেবের কাছে একটা খাতা আছে 30 বছর ধরে। 30 বছর আগে নেহাতি খেয়ালের বশে তিনি খাতাটায় যত মানুষকে চেনেন তাদের নাম লিখে রেখেছিলেন। পরবর্তীকালে যাদের সঙ্গে পরিচয় হয়েছে তাদেরও তিনি সেই তালিকায় সংযোজিত করেছেন। প্রথম হার্ট অ্যাটাকের পর যখন এ বাড়ি থেকে বের হওয়া বন্ধ হয়ে গেল, তখন থেকে তালিকাটা হোঁচট খাচ্ছে, আর বাড়ছে না। তালিকায় প্রতিটি নামের পাশে আনুমানিক বয়স লেখা আছে। এদের মধ্যে যারা তার সঙ্গে স্কুলে পড়ত এবং যাদের কথা তার মনে পড়ে তারাও আছে। মাঝে মধ্যেই তিনি নামগুলোতে চোখ বোলান। মজার কথা হলো, অনেক ভেবেও তালিকাটা 173-এর বেশি হয়নি। বছর 5 হলো তার আরেকটি নেশা বেড়েছে, সেটা হলো চিঠি লেখা। আত্মীয়দের তো বটেই, পুরনো বন্ধু বান্ধবদের,
যাদের ঠিকানা তার মনে আছে তাদের প্রত্যেককে তিনি চিঠি লেখেন। সেই চিঠির ভাষাও মোটামুটি একরকম। কীরকম আছো? অনেককাল তোমাদের কোনো সংবাদ পাই নাই। বুকের দরজায় যমদূত সে যে কড়া নাড়িয়া ফিরিয়া গিয়াছে তাহা ভুলিতে পারি নাই। অন্যথায় আমি ভালোই আছি, খাই দাই বগল বাজাই। আচ্ছা, তোমার কি কমলাকান্তকে মনে পড়ে? কমলাকান্ত চৌধুরী কলেজে আমাদের খুব ঘনিষ্ঠ ছিল। তুমি, আমি এবং কমলাকান্ত একসঙ্গে গোলদিঘিতে প্রতি বিকেলে বেড়াইতে যাইতাম। পরে সে অধ্যাপক হইয়াছিল। যদি মনে পড়ে এবং তাহার ঠিকানা জানা থাকে তাহা হলে সত্বর আমাকে জানাও। এইভাবে এর ওর কথা জানতে চেয়ে লেখা চিঠিগুলো শুদ্ধদেব রোজ পোস্ট করতে দেয়। মাঝে মাঝে সেসব চিঠির উত্তর আসে। হয় কমলাকান্ত মারা গিয়েছে বছর 10 আগে, নয় তার ঠিকানাটা জেনে যান বুদ্ধদেব। মারা গেলে খাতাটা খোলেন, নামটা লাল কালিতে কেটে দেন। 173-এর মধ্যে মরে যাওয়া মানুষের সংখ্যা এখন 110-এ পৌঁছেছে। অন্তত 20 জনের খবর তিনি জানেন না তারা এখন কোথায় কি করছে। কিন্তু ওই 110 জন এখন পৃথিবীতে নেই। এদের কেউ কেউ তার চেয়ে 2-4 বছরের বড়, কেউ কেউ সমবয়সী, অনেকেই বয়সে ছোট। একসময় এরা পৃথিবীতে দাপিয়ে বেড়াত। জ্বর হলে কষ্ট পেত, পক্স হলে মশারির মধ্যে শুয়ে সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করত। কিন্তু এখন পৃথিবীর কোথাও তাদের খুঁজে পাওয়া যাবে না। এই সত্যটা যা যুধিষ্ঠির বুঝেছিলেন তা সাধারণ মানুষ কখনোই বুঝতে চায় না। 18 বছর বয়সে মনে হয় পৃথিবীটা আমার। তখন আগামী কত বছর ধরে কত কি পরিকল্পনা করা যায়। কিন্তু 81 বছরে পৌঁছানোর পর তিনি আগামী কত বছরের পরিকল্পনা করতে পারেন? ছোট ছেলের ছেলে চাকরি করবে অন্তত 7-8 বছর পরে, সেটা দেখে যাওয়ার আশা করাও বোকামি। নাতনিটার বিয়ে দেখতে পারতেন কয়েক মাসের মধ্যে দিলে, কিন্তু সেটা যখন ওর পড়াশোনার জন্য পিছিয়ে গেল তখন নাত জামাইকে দেখার আশাও তিনি ছেড়ে দিয়েছেন। আগামী বছরের পুজো দেখা যেখানে অনিশ্চিত, সেখানে শুধু আগামীকালের কথাই স্বচ্ছন্দে ভাবা চলে। সঞ্চয় এখন নিঃশেষ। এই যে খোঁজখবর করা, এ শুধু নিজের জন্য। অনেক অল্প বয়সী কেউ মারা গিয়েছে শুনলে যে মন খারাপ হয়, তাও কি নিজের কথা ভেবে? ইদানিং বুদ্ধদেব ভাবছেন চিঠি লেখা বন্ধ করবেন। কে বাঁচল আর কে গেল তার হিসেব নিয়ে আর কি হবে? তাকেও তো যেতে হবে। এবং এখন সেই সময় এসেছে যখন বলা যায় আজ অথবা কাল। মনোরমাকে দেখে তিনি খুব অবাক হন। 19 বছরে যে এসেছিল সে 57 বছর এই বাড়িতে থেকেও একটুও পাল্টালো না। প্রথমে তাকে, তার বাবা মাকে নিয়ে, পরে নিজের ছেলে মেয়েদের নিয়ে, এখন সেই সঙ্গে নাতি নাতিদের নিয়ে দিব্যি আছে। ওর ভাবভঙ্গি দেখলে মনে হয় মৃত্যু যে আসছে সে ব্যাপারে বিন্দুমাত্র আগ্রহ নেই। ভয় তো দূরের কথা, এর সমস্যা ওর সমস্যা নিয়েই দিন রাত চিন্তা করছে। যখন অসুস্থ হয়ে পড়ে, বাতের ব্যথায় বিছানা থেকে বাথরুমে যেতে প্রচণ্ড কষ্ট হয়, তখনও সেটাকে অতিক্রম করার কি দুর্দান্ত চেষ্টা ওর। কিছুতেই ঘরে বসে বেড প্যান ব্যবহার করবে না। ওর স্মৃতিশক্তি এখনও নষ্ট হয়নি। ছেলে মেয়ে নাতি নাতনি তো বটেই, আত্মীয় স্বজনের জন্মদিন পর্যন্ত ওর মনে ঠিকঠাক আছে। সেই দিনগুলো এলেই বুদ্ধদেবকে দিয়ে উপহার পাঠায়। অথচ বুদ্ধদেব লক্ষ্য করেছেন এদের অনেকের নামই তিনি সবসময় মনে রাখতে পারেন না। সংসারে মজে থাকা বলতে যা বোঝায় মনোরমা তাই আছে। মেয়েরা বোধহয় এরকম পারে। সংসারের বাইরের জগৎ সম্পর্কে যে কোনো দিন ওয়াকিবহাল হয়নি তার পক্ষে এটা সহজ। গল্পের বাক্স চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস আত্মীয় স্বজনের প্রথম পর্ব।
আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নূপুর।